বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বিচিত্র স্টেশন চ্যানেলের বিচিত্র সাসপেন্সে আমরা পরিবেশন করি আমাদের লিখিত এবং সংগৃহীত নানান দেশি এবং বিদেশি রোমাঞ্চকর গল্প। আজকে পরিবেশিত হচ্ছে কালিন্দির গ্রামে। গল্পটি আপনাদের জন্য লিখেছেন জাহিদ সোহান এবং গল্পটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক গল্প, অনেক রোমাঞ্চকর বিষয় আসবে আমাদের বিচিত্র স্টেশন চ্যানেলে। সুতরাং বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে হবে। শুরু হচ্ছে আজকের গল্প কালিন্দির গ্রামে। পুনম, শোভন আর রুহান 3 বন্ধু। বয়স কাছাকাছি, এই 27 কি 28। বেশ পুরনো বন্ধুত্ব ওদের, সেই কলেজ থেকে শুরু। ঢাকায় একই এলাকায় বসবাস করে, প্রায় প্রতিদিনই দেখা আর আড্ডা হয়। কলেজ পাশ করে ওরা কম্পিউটার নিয়ে গ্র্যাজুয়েশন করেছে এবং ফ্রিল্যান্সিং করে কিছু টাকা আয় রোজগারও করছে। ওরা 3 জনেই সিদ্ধান্ত নিয়েছে লেখাপড়াটা আর করবে না, চাকরিও করবে না, ফ্রিল্যান্সিং ব্যাপারটাই ভালো করে করবে। কারণ ওরা প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রিয়, ঘুরে বেড়াতে ভালোবাসে। ওদের স্বপ্ন পৃথিবীর নানান জায়গায় ওরা ঘুরে দেখবে, বড় বড় পাহাড়ে উঠবে, মরুভূমি সমুদ্র পাড়ি দিবে। দেশের ভেতরে নানান দুর্গম জায়গায় এদের ঘোরা আছে। বান্দরবনের পাহাড়, গহীন বন, সুন্দরবন সহ নানা দুর্গম জায়গায় এরা ঘুরে বেরিয়েছে। পদ্মা যমুনা নদীর চরে ওরা ক্যাম্প করেও থেকেছে। সুযোগ পেলেই ওরা এদিক ওদিক বেরিয়ে পড়ে। আপাতত ওদের স্বপ্ন নেপালের বিভিন্ন পর্বতে ঘুরতে যাওয়া, আর কিছু টাকা জমলেই ওরা বেরিয়ে পড়বে। প্রাণবন্ত, উচ্ছল এবং শারীরিকভাবে ফিট 3 জন তরুণ। আরেকটা বিষয় ওদের খুব মিল, ওরা বই পড়তে খুব ভালোবাসে। সেই সূত্র ধরে ওদের সম্প্রতি পরিচয় হয়েছে সালাউদ্দিন চৌধুরীর সাথে। সালাউদ্দিন চৌধুরী মধ্যবয়সী, বেলি রোডে বেশ বড় একটা বইয়ের দোকান আছে। সম্ভ্রান্ত, শক্তপোক্ত চেহারা। ইনিও এক জীবনে খুব ঘুরেছেন। নেপালে, ভারতে নানান পাহাড়ে উঠেছেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি অ্যান্টার্কটিকা পর্যন্ত ঘোরা আছে তার। এখনও সুযোগ পেলে বেরিয়ে পড়েন, তবে উনি সোলো ট্রাভেলার, একা ঘুরতে ভালোবাসেন। সালাউদ্দিন চৌধুরীর গল্প শুনে ওর একাধারে মুগ্ধ এবং উৎসাহিত হয়। নিয়ম করে ওনার বইয়ের দোকানে আলাপ জমে। অল্প সময়ে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরকম অগ্রহায়ণ মাসের এক সন্ধ্যায় ওরা আদা চা পান করছিল। চা খেতে খেতে শোভন বলল, আবহাওয়া দেখেছিস? বাতাস কেমন ঠান্ডা, মোলায়েম, হালকা হয়ে গেছে। পুনম মজা করে বলল, কি রে, হালকা বাতাসে কি করবি তুই? উড়ে যাবি নাকি? শোন, চল কোথাও ঘুরতে যাই। অনেক দিন বের হই না রে। লাস্ট সেই বর্ষায় রাঙামাটি গিয়েছিলাম। বলে পুনম রুহানের দিকে তাকায়। রুহানের চোখে সম্মতি, কিন্তু প্রশ্ন করে, এই যাবো কোথায়? দেশের ভেতরে তো প্রায় সব জায়গাতে ঘোরা শেষ। সালাউদ্দিন চৌধুরী এতক্ষণ মনোযোগ দিয়ে ওদের কথা শুনছিলেন। এই পর্যায়ে উনি বললেন, শোনো, ও শোভন ঠিকই বলেছে। এখন হেমন্তকালের মাঝামাঝি, আর কিছুদিন পরেই ধান কাটা শুরু হবে। এই সময়টা কিন্তু দারুণ। হ্যাঁ, তোমরা একটা গ্রামে চলে যাও। বিস্তীর্ণ পাকা ধানের মৌ গন্ধ, আর আশেপাশে যদি ছাতিম ফুলের গাছ থাকে তবে জমে যাবে। পুনম হেসে বলল, ওয়াও, কি দারুণ আইডিয়া! আরে এই জন্যই তো আপনাকে গুরু মানি সালাউদ্দিন ভাই। রুহান বলল, আইডিয়া তো দারুণ, কিন্তু বাংলাদেশে এরকম গ্রাম কোথায় পাবো? শোভন বলে, শুনে মনে হচ্ছে এখনই চলে যাই, কিন্তু যাব কোথায়? সালাউদ্দিন চৌধুরী হেসে বললেন, আছে, তোমাদের জন্যে আদর্শ গ্রাম আছে। কি গ্রাম? পুনমের প্রশ্ন। কালিন্দী,
গ্রামের নাম কালিন্দী। নেত্রকোনা জেলা, সেই জেলার সাথে ভারতের সীমান্ত আছে। সেই সীমান্তের কাছে খুবই প্রত্যন্ত জায়গা, কিন্তু অবারিত ধান ক্ষেত আর দিগন্তে ভারতের গাঢ় পাহাড়। কালিন্দী নাম শুনেছি কি আগে বলে শোভন বাকি দুই বন্ধুর দিকে তাকায়। রোহান প্রশ্ন করে, সেখানে থাকার কি ব্যবস্থা ভাই? সালাউদ্দিন চৌধুরী একটু হেসে বললেন, আমাদের গ্রামের বাড়ি হলো কালিন্দী। আমাদের পূর্বপুরুষদের তৈরি প্রায় 125 বছরের পুরনো বাড়ি আছে, দোতলা বাড়ি, প্রচুর জায়গা নিয়ে। এ ধরো একর দুয়েক। নানান গাছ আছে বাড়ির চারদিক ঘিরে। পুনম বলে, ওখানে কেউ আছে? এত পুরনো বাড়ি, মানে দেখাশোনা করছে কে? সালাউদ্দিন চৌধুরী অভয় দিয়ে বলেন, সুধীরবাবু বলে একজন প্রাচীন লোক আছেন। উনার বয়স ধরো 75 ছুঁই ছুঁই, কিন্তু এখনো বেশ শক্তপোক্ত। উনি আছেন সেখানে, কি এক মায়ার টানে উনি আছেন। ওনার ছেলে মেয়ে অবশ্য সবাই বিদেশে। আপনি যাবেন না? শোভনের প্রশ্ন। না হে না না, ওই মেয়ে আসছে আমেরিকা থেকে। তোমরা চলে যাও, আর শোনো, 2-1 দিনের মধ্যেই বেরিয়ে পড়ো। এই যে একটা দারুণ আবহাওয়া, এটা কিন্তু বেশি দিন থাকবে না। এরপর কিছুটা ইতস্ততভাবে, কিছুটা ভেবে সালাউদ্দিন বললেন, আর শোনো একটা কথা, তোমরা কিন্তু মানে ওই বাড়িতেই থাকবে। দোতলার পূব দিকের 2টো ঘর রেডি রাখতে বলবো, কিন্তু দোতলার পশ্চিমের কোণার ঘরে তোমরা যেও না, বিশেষ করে রাতের বেলা। কেন? পুনম জিজ্ঞেস করে। সেই ঘরে কি অসুবিধা? ওই কি যেন একটা অসুবিধা আছে, এই কি একটা ব্যাপার আছে ওই ঘরে। সেটাই তো, কিন্তু সেটা কি সালাউদ্দিন ভাই? ওই অংশ নিয়ে কিছু কুসংস্কার। হ্যাঁ, আমি কুসংস্কারই বলবো, আছে। পুনম হেসে বলল, ভৌতিক কিছু? হানাবাড়ি বুঝি? না না, সেরকম কিছু না। তবে প্রচলিত আছে ওই ঘরে থাকলে, মানে রাতে থাকলে, সে নাকি আর ফিরে আসে না, হারিয়ে যায়। পুনম বলে, সে তো দারুণ ব্যাপার। ভূত দর্শনটা তাহলে এবার হয়েই যাবে দেখছি। সালাউদ্দিন কিছু সময় নীরব থাকেন। এরপর ওদেরকে পথ ঘাট বিস্তারিত বুঝিয়ে দেন এবং আবার অনুরোধ করেন ওরা যেন বাড়ির ওই বিশেষ ঘরে কোনোভাবেই রাত না কাটায়। ভোরে রওনা হয়ে প্রথমে ট্রেনে, এরপর বাস, খেয়া নৌকা এবং শেষে পায়ে হেঁটে যখন কালিন্দী গ্রামে সালাউদ্দিন চৌধুরীর বাড়িতে পৌঁছায়, তখন বিকেলে ধূসর রং লেগেছে। আলো অনেকটাই ফিকে হয়ে এসেছে। একটা পুরনো কালো বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে প্রায় শেষ বিকেলের আলোতে লাল রঙের পুরনো দোতলা বাড়িটা দেখছে তারা। কিরকম রহস্যময় মনে হচ্ছে না পুরো বাড়িটা? পুনম বলে, বাড়ি পুরনো হলে কি হবে, কিন্তু বেশ মেনটেন করা হয় বলে মনে হয়। রুহান উত্তর দেয়। পুনম উচ্ছ্বসিত স্বরে বলে, শোন, এসব পুরনো বাড়িতে অনেক গল্প রহস্য থাকে। ভূত দর্শন এবার হবেই মনে হয়, জমে যাবে রে। এ সময় ওরা দেখে খোয়া বিছানো পথে হেঁটে আসছে দুজন মানুষ। সুধীরবাবুকে দেখেই ওরা চিনে ফেলে। উনার সঙ্গে লোকটি ঠেলে গেট খুলে দেয়। ওরা সুধীরবাবুকে সম্ভাষণ করে নিজেদের পরিচয় দেয়। সুধীরবাবু পাল্টা সম্ভাষণ জানিয়ে বলেন, আরে আসুন আসুন, ছোট বাবু মানে আপনাদের সালাউদ্দিন ভাই আমাকে সব জানিয়ে রেখেছেন, সব ব্যবস্থা করা আছে। এ হোসেন, ওনাদের ব্যাগগুলো নাও। আরে না না, ব্যাগ নিতে হবে না। এরপর ধীর পায়ে সবাই এগিয়ে যায় বাড়িটার দিকে। তখন আলো আরো অপশ্রেয়মান, অন্ধকার নানান জায়গায় জমে যাচ্ছে। সুধীরবাবু ওদের নিয়ে দোতলায় উঠে আসেন। ওরা খেয়াল করে একতলার 3টি এবং দোতলায় 5টি ঘর। দালানের মাঝ বরাবর সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে টানা বারান্দা
হাতের ডান দিকে পাশাপাশি দুটো ঘরে ওদের থাকার ব্যবস্থা। ওদের ঘর দেখিয়ে সুধীরবাবু বলেন, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, ওই চা জল খাবার দেওয়া হবে মিনিট 10-এর মধ্যেই। রুহান উত্তেজনা এবং কৌতূহল দমাতে না পেরে বলে, আচ্ছা কাকাবাবু, এগুলো তো পূর্ব দিকের ঘর, আর সিঁড়ির বাঁ দিকে, মানে ওই দিকটাতে পশ্চিম দিকের ঘর না? ওই ঘর দুটো পশ্চিম দিকের। সুধীরবাবু কিছু একটা বুঝতে পেরে মৃদু হেসে বলেন, আপনারা এসেছেন, থাকবেন কিছুদিন আমি জানি, আস্তে আস্তে সব জানবেন। এখন আসুন, ফ্রেশ হয়ে আসুন। কারেন্ট ছিল না, অন্ধকার বেশ জমাট বেঁধেছে। হোসেন হাতে করে কয়েকটা হারিকেন নিয়ে এসে দুই ঘরের আর দুটো লাগোয়া বাথরুমে রাখে। পুনম হারিকেন দেখে বলে, আরে হারিকেন, এসবের গল্প তো কত শুনেছি, দেখলাম এই প্রথমবার। এদিকে কি কারেন্ট থাকে না? আছে, তবে ওই না থাকার মতোই। আর আজকে এদিকে কি সমস্যা হয়েছে লাইনে? সুধীরবাবু হোসেনকে নিয়ে নিচে নেমে আসেন। ওরা তিনজন বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তখন চাঁদ উঠেছে, আর কি যেন একটা ফুলের তীব্র গন্ধ। পুনম বলে, কি ফুলের গন্ধ রে, কি দারুণ। শোভন বলে, ইয়েস, ছাতিম, এটার কথাই সালাউদ্দিন ভাই বলছিলেন। আচ্ছা, আরে দোস্ত, কি দারুণ একটা জায়গায় চলে আসলাম রে আমরা। 100 বছরের পুরনো বাড়ি, হারিকেনের আলো, ছাতিমের গন্ধ আর রহস্যময় ঘর। আর কি চাই বল? পুনম আরো বলে, কিন্তু না, আমার ভূত চাই। শোন, ওই ঘরে আমাদের থাকতেই হবে। হ্যাঁ, ওকে ওকে। এরপর এক রুমে শোভন আর রুহান, অন্য রুমে পুনম ঢুকে যায় ফ্রেশ হতে। 15 মিনিট পরে ওরা নিচে নামে। বিশাল রুমে বড় ডাইনিং টেবিলে সাজানো গরম ডালপুরি, সিঙ্গারা আর 2 ধরনের মিষ্টি। খেতে খেতে ওরা সুধীরবাবুর সাথে কথা বলে। সুধীরবাবু জানান, প্রায় 50 বছর হলো উনি এই বাড়িতে আছেন। স্ত্রী গত হয়েছেন, ছেলে মেয়ে দেশের বাইরে থাকে। উনি একা এখানে আছেন এক মায়ার টানে। হোসেন আর তার স্ত্রী বাড়ি দেখাশোনা করেন। পুনম প্রশ্ন করে, আচ্ছা কাকাবাবু, পশ্চিমের ঘরে কি ব্যাপার? শুনেছি সেখানে নাকি রাতে যাওয়া মানা। ঠিকই শুনেছেন, ওই ঘর দুটোতে কিছু ব্যাপার আছে। ওখানে কেউ থাকে না। ওই কয়েকজন সাহস করে থাকতে গিয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে। কি সমস্যা? ভূতটুত জাতীয় কিছু? আচ্ছা, ওখানে কি কেউ মানে আত্মহত্যা করেছিল কোনো সময়? না, মানে ওই যে গল্পে পড়েছি, অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, অপঘাতে মৃত্যু, এসব। সুধীরবাবু গম্ভীর গলায় বলেন, সেরকম কিছু না। তবে আমি ওই শুরু থেকেই দেখছি এই ঘরে তালা দেয়া। দিনে খুলে পরিষ্কার করা হয়, কিন্তু রাতে থাকা কঠোরভাবে নিষেধ। আমরা থাকতে চাই। বলে রুহান। না না না, থাকা যাবে না। প্লিজ কাকাবাবু। দেখুন, এটা 2025 সাল। আমরা এসব ভূত প্রেতে একদম বিশ্বাস করি না। এগুলো নিছক কুসংস্কার, এবং ওই ঘরে থেকে আমরা সেটা প্রমাণ করতে চাই। সুধীরবাবু দৃঢ় কণ্ঠে বলেন, সেক্ষেত্রে আপনারা ছোট বাবু মানে সালাউদ্দিন চৌধুরীর পারমিশন নিন। রাতে খেয়ে ওরা পুকুর ঘাটে বসে। মাথার উপরে উজ্জ্বল চাঁদ, ছাতিমের মাতোয়ারা গন্ধ আর ইতস্তত ঝিঝি পোকা, এক অদ্ভুত মায়ার পরিবেশ। ওরা মোবাইলে সালাউদ্দিন চৌধুরীর সাথে কথা বলে। নানান যুক্তিতর্ক, অনুনয় করে ওরা পশ্চিমের ঘরে থাকার পারমিশনের জন্য। শেষে সালাউদ্দিন চৌধুরী বলেন, এই নিয়ে কাল কথা বলবেন। এরপর পুনম গুনগুন করে একটা গান ধরে। সুধীরবাবু লোকটা কিন্তু দারুণ।
কি সুন্দর করে কথা বলেন, কিন্তু গলাটা যেন কেমন, কি যেন একটা আছে ওনার মধ্যে। ও তোর ভূত আছে বলে শোভন হাসে। আরো কিছুক্ষণ গল্প করার পরে শোভন বলে, এই শোন, চল ঘুমিয়ে পড়ি, কাল আবার রাত জাগতে হবে। পরদিন সকাল 8টা নাগাদ উঠে নাস্তা করে ওরা ঘুরতে বের হয়। অদ্ভুত সুন্দর গ্রাম, অবারিত দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, পাকা ধানের মন মাতানো গন্ধ আর শাপলা পুকুর দেখে ওদের মন প্রাণ সার্থক পায়। গ্রামের মানুষগুলো খুব ভালো, বেশ কিছু বাচ্চা জুটে যায় ওদের সাথে। অনেক ঘোরাঘুরি করে আনন্দ করে দুপুর নাগাদ তারা ফিরে আসে আবার। এরপর ফ্রেশ হয়ে খাবার খেতে বসে। খাবার টেবিলে বসে সুধীরবাবু বলেন, ওই ছোটবাবু আমাকে ফোন করেছিলেন। জানেন তো, ছোটবাবু ওই আপনাদের মতনই, কোনো কিছু মানেন না। উনি বলেছেন আপনারা যদি আসলে ওই ঘরে থাকতে চান তাহলে যেন ব্যবস্থা করে দিই। যাই হোক, আমি ব্যবস্থা করে দিচ্ছি, থাকেন সেখানে, কিন্তু সাবধান, আমি আবারও বলছি, ওই 2টা ঘর ভালো না। আমি অনুরোধ করছি আপনারা ওখানে থাকবেন না। পুনম হেসে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। অতঃপর সুধীরবাবু হোসেনকে ডেকে বললেন, হোসেন, হোসেন, ওই ঘর দুটো পরিষ্কার করো, মেঝেতে তোষক বালিশ দিয়ে বিছানা করো। এরপর ওদের দিকে ফিরে হেসে বললেন, ওই ঘরে আসলে খাটের ব্যবস্থা নেই, আপনাদেরকে মেঝেতে বিছানা করেই থাকতে হবে। কোনো অসুবিধা নেই বলল শোভন। ওরা ফোন করে সালাউদ্দিন চৌধুরীকে অনেক ধন্যবাদ জানালো। সালাউদ্দিন চৌধুরী গম্ভীর মুখে বললেন, কোনো বিপদ হলে কিন্তু। কথা শেষ না হতেই শোভন বলল, আরে সালাউদ্দিন ভাই, আপনি এসব বলেন? দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা 9টা নাগাদ খাবার টেবিলে বসলো ওরা। সুধীরবাবু খুব গম্ভীর, হোসেনের চোখে ভীতি। সুধীরবাবু অনুনয় করে বললেন, দেখুন, আপনারা কিন্তু একটা অজানা বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যাবেন না, ওই ঘরে থাকবেন না। এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। কি বিপদ? হেসে জানতে চায় পুনম। সুধীরবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনারা এই যুগের ছেলে মেয়ে, আপনারা কি আর আমার কথা মানবেন? ঠিক আছে, যান সেই ঘরে থাকেন, আমার আশীর্বাদ রইল। রাতের খাবার শেষ করে ওরা পর্যাপ্ত আলো, ফ্লাস্ক ভর্তি চা, পানি ইত্যাদি নিয়ে ঢুকে যায় ওই ঘরের ভেতরে। ঘড়িতে তখন রাত 10টা। এরকম প্রত্যন্ত জনপদে রাত আসে দ্রুত, গভীর হয়ে। সুধীরবাবুর সাথে কথা মতো ওরা ঘরে আলো জ্বালিয়ে দরজা জানালা সব খুলে রেখেছে। জানালার বাইরে অন্ধকার, নানান অজানা পোকা আর একটা রাতজাগা পাখির ডাক ছাড়া চরাচর নিস্তব্ধ। ওরা কি একটু নার্ভাস? তাই হয়তো নিজেদের মধ্যে নানান কথা বলছে, হাসছে অকারণে। ফ্লাস্ক থেকে চা খেলো। পুনম বলল, কিরে শোভন, ঘুম পাচ্ছে? চোখ ঢুলু ঢুলু। ধুর না, আমি ভাবছি ভূত বেচারার কথা। কি কথা রে? ভাবছি, শোন, সে না আমাদের দেখে ভয় পায়, আমাদের চেহারার যা অবস্থা। দূর, সেটা তোদের দেখে হতে পারে, আমাকে দেখে নয়। এরকম নানান কথায় সময় কাটে। এক সময় কথাও ধীর হয়ে যায়। শোভন ঘড়ি দেখে 11:15। পুনম কি যেন একটা সুর গুনগুন করছে। শোভন মনোযোগ দিয়ে সুরটা শোনার চেষ্টা করে। কি গান যেন, কি যেন গান। ভাবতে ভাবতে শোভনের তন্দ্রা এসে যায়। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি, শোভন ধরফরিয়ে উঠে বসে। কিন্তু এ কি, সে কোথায়? শোভন চোখ মেলে দেখে সে অন্য একটা জায়গায়, একটা ধূসর অন্ধকার টানেলের মতো কিছু। তার দুই পাশে ধূসর দেয়াল, সে দেয়ালে লেগে থাকা আলো যেন তীব্র গতিতে ছুটে চলেছে। স্বপ্ন দেখছি, শোভন মনে মনে ভাবে।
নানান বইতে পড়া স্বপ্ন না সত্য বোঝার টেকনিকগুলো সে প্রয়োগ করে। না, স্বপ্ন নয়। তাহলে একটা ভয় শোভনকে গ্রাস করতে থাকে। শোভন চিন্তাকে স্থির রাখার চেষ্টা করে, আশেপাশে তাকায়। একটা সীমাহীন টানেল, গা বেয়ে ছুটে চলা আলো, আর কিচ্ছু নেই। ওরা দুজন কোথায়? শোভন চিৎকার করে ডাকে, পুনম, রুহান। কোনো সাড়া নেই, কোনো প্রতিধ্বনি নেই। শোভন নিশ্চুপ হয়, কান খাড়া করে বোঝার চেষ্টা করে এখানে কোনো শব্দ শোনা যায় কিনা। না, কোনো শব্দ নেই। সে যেন হঠাৎ করে একটা নিঃশব্দ জগতে ঢুকে গেছে। শোভন তখনও ভাবে এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন। মনকে বোঝায়। সে ভাবে কি করবে, ঘুমিয়ে যাবে, কি করবে। সে টানেলের ভেতরে শুয়ে পড়ে। হঠাৎ একটা ধাক্কা। চোখ মেলে দেখে ওরা তিনজন সেই নাস্তার টেবিলে। রোহান ধাক্কা দেয় শোভনকে। কিরে, তুই ঝিমাচ্ছিস কেন? রাতে তো নাক ডেকে ঘুমালি। শোভন অবাক চোখে চারদিকে তাকায়। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। কি? পুনম হাসে। বলে কি রে, জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি রে তুই? শোভন কিছুটা সামলে নিয়ে বলে, ধুর না, আমি এমনি অন্য একটা কথা ভাবছিলাম। আচ্ছা, এই সুধীর কাকা কই রে? উনি আসেননি? এই হোসেনই বা কোথায়? আরে, নাস্তা কে দিল? এরা এরা কোথায় গেল? বলতে বলতে শোভন উঠে দাঁড়ায় এবং সাথে সাথে আবার মাথা ঘুরিয়ে পড়ে যায়। শোভন দেখে আবার সেই টানেলে। কি করবে এখন? কি করবে? সে ভাবতে থাকে কি হচ্ছে, আসলে কি হচ্ছে। সে তার সমস্ত বুদ্ধি, পড়াশোনা ইত্যাদি দিয়ে ভাবতে চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। শোভন উঠে দাঁড়ায়, এগিয়ে যায় টানেলের ভেতরে দেয়ালের মতো দেখতে জায়গার দিকে। সেই জায়গায় সে হাত রাখে। কোনো কিছু অনুভূত হয় না, একটা শূন্য জায়গা যেন। সে এগিয়ে যায় সহজে, বাধাহীনভাবে। সে দৌড়াতে থাকে। দেখে তার সামনে পিছনে টানেল হয়ে গেছে। সে ডানে ঘুরে, টানেল হয়ে যায়। সে বায়ে ঘুরে, টানেল হয়ে যায়। তীব্র আতঙ্ক তাকে গ্রাস করে। সে পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তার দম ফুরিয়ে যায়। শোভন জোরে জোরে হাঁপাতে থাকে। এসব কি হচ্ছে তার সাথে? কি হচ্ছে? শোভন চিৎকার করে বলে, এ কোথায় চলে এসেছি আমি? কি হচ্ছে এসব? তুই একা আসিসনি রে, আমরাও আটকে গেছি এই ফাঁদে। শোভন তাকিয়ে দেখে পাশ থেকে পুনম কথা বলছে। ওর আরেক পাশে রোহান। তীব্র ভয়, আতঙ্ক দুজনের চোখে আর শরীরের ভাষায়। তাকিয়ে দেখ শোভন, আমরা কোথায় এসছি? কাতর স্বরে রোহান বলে। শোভন তাকায়। এ কি? এ কোথায় এলাম আবার? গোধূলির শেষ আলোর সাথে ধুলা মিশালে যে রং হয়, সেরকম ধূসর পরিবেশ। বড় বড় অচেনা অদ্ভুত সব গাছ। ওদের চেনা পৃথিবীর পরিবেশের সাথে কোনো মিল নেই কোথাও। নানান সময়ে দেখা ভিন গ্রহ নিয়ে সায়েন্স ফিকশন ছবি যেন হচ্ছে ওদের নিয়ে। তিনজন আবার একসাথে হওয়ায় কিছুটা স্বস্তি পেল শোভন। ওরা বসে নিজেদের মধ্যে কথা বলল কি হয়েছে, কি করা যায় তা নিয়ে। যাবতীয় বিজ্ঞান, অলৌকিক গল্প যা কিছু পড়েছে, শুনেছে, সেসব কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। হঠাৎ পুনম চিৎকার করে উঠে বলল, এটা এটা কি রে? একটা বিশাল কালো ছায়া, অবয়ব যেন এগিয়ে আসছে ওদের দিকে। দানব আকৃতির কিছু। পালা 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 বলে তিনজন দৌড় দেয়। জান বাজি রেখে দৌড়াচ্ছে তিনজন। দম শেষ, ফুসফুস যেন ফেটে যাবে। এর মধ্যে একটা কিছুতে যেন ওরা হোঁচট খায়, তিনজন পড়ে যায়। তারপর তিনজন দেখল ওরা আবার সেই নাস্তার টেবিলে।
কিন্তু এবার তিনজনই জানে কোনো একটা ভয়াবহ ফাঁদে ওরা আটকে গেছে। পুনমের কনুই থেকে রক্ত ঝরছে, শোভনের কপাল কাটা, রোহানের হাতের চামড়া ছড়ে গেছে। তিনজনের কাপড়ে ময়লা, চোখে মুখে ভয়াবহ আতঙ্ক। কি হচ্ছে এসব? চুপ করে আছে ওরা। এ সময় সুধীরবাবু ঘরে প্রবেশ করলেন, চারপাশ দেখে বুঝে নেওয়ার চেষ্টা করলেন। চোখে পড়ল পুনমের কনুই থেকে রক্ত ঝরছে। সুধীরবাবু কাছে এসে বললেন, আহা মা, কি হয়েছে? আঘাত পেয়েছেন? পুনম সুধীরবাবুর দিকে শূন্য চোখে তাকায়। সুধীরবাবু হাত দিয়ে বলেন, হোসেন, হোসেন, আমার ওষুধের বাক্সটা নিয়ে আসো। বাক্স থেকে অ্যান্টিসেপটিক বের করে যত্ন করে ব্যান্ডেজ করে দিলেন। শোভন আর রোহানের জখমে ওষুধ লাগিয়ে দিলেন। এরপর টেবিলের এক প্রান্তে গিয়ে বসলেন। ধীর ও গম্ভীর স্বরে বললেন, আমি আপনাদের আগেই মানা করেছিলাম ওই ঘরে থাকতে, আপনারা শুনেন নাই। শুনলে এই বিপদে পড়তেন না। এখন আমার কথা মন দিয়ে শোনেন, মনে সাহস রাখবেন। সাহস। যা আপনাদের সাথে ঘটছে সেটা সত্য, সেটা আমি জানি, কিন্তু কেন এমন ঘটছে সেটা আমি জানি না। এর থেকে মুক্তির একটাই উপায়, ঘুমিয়ে যাওয়া। গাঢ় গভীর ঘুম। তাহলেই পুরো ব্যাপারটা স্বপ্ন হয়ে যাবে। আপনারা ঘুমিয়ে যান, ঘুমের অতলে তলিয়ে যান। ঘুম, ঘুম। এরপর আবার তারা তিনজন নিজেদের আবিষ্কার করে সেই অদ্ভুত ধূসর বনভূমিতে। তিনজনের চোখে তীব্র আতঙ্ক, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। পুনম বলে, ওহ, কি হচ্ছে এসব? হ্যালুসিনেশন? কোনো ড্রাগ খাইয়ে দিয়েছে কেউ? দুইজন হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। শোভন বলে, জানি না রে, জানি না, কিচ্ছু জানি না। তিনজনের প্রচণ্ড পিপাসা পেয়েছে, কিন্তু পানি কোথায় পাবে? হঠাৎ একটা বিকট আওয়াজ, মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তু। ওরা উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, দেখে সেই ভয়াবহ বিভৎস ছায়াটা আবার ফিরে এসেছে। আবার দৌড়াতে থাকে তারা, এক মরণপণ দৌড়। দৌড়াতে দৌড়াতে ওরা হোঁচট খায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড়ায়। ছায়াটা যেন ক্রমশ ওদের কাছে চলে আসে, ওদেরকে গ্রাস করবে। দমের অভাবে ফুসফুস যেন বের হয়ে আসবে। এরপর ওরা বুঝতে পারে ওদের দেহ আর ভূমিতে নেই। কোনো একটা অতল গভীরে কিছুতে ওরা তলিয়ে যাচ্ছে। গভীর অতল কোনো খাদে তলিয়ে যাচ্ছে, দ্রুত তলিয়ে যাচ্ছে। হঠাৎ বিকট একটা শব্দ। শোভন কান খাড়া করে শোনার চেষ্টা করে। শোভনের মনে হয় পরিচিত কোনো শব্দ। ধরফরিয়ে শোভন উঠে বসে, নিজেকে আবিষ্কার করে সেই ঘরে। তাকিয়ে দেখে বাকি দুইজন এলোমেলো ভাবে মেঝেতে শুয়ে আছে। বাইরে কর্কশ স্বরে মোরগ ডাকছে। এর মধ্যেই পুনম আর রুহান উঠে পড়ে, শূন্য চোখে পরস্পরের দিকে তাকায়। পুনমের হাতে ব্যান্ডেজ, সবার শরীরে জখমের দাগ, কাপড়ে মাটির দাগ। ওরা কোনো কথা বলে না, শুধু বসে থাকে। বাইরে পায়ের শব্দ। হোসেন ডেকে বলে, ও, আপনারা উঠে গেছেন, আসেন, নাস্তা খাবেন। ওরা তিনজনে বুঝতে পারে অদ্ভুত একটা ঘটনা ওদের সাথে গত রাতে ঘটে গেছে। পুনম নীরবতা ভেঙে বলে, কি হয়েছিল আমি জানি না, তবে যা হয়েছে তা সত্য। এই দেখ, আমার হাতে ব্যান্ডেজ, সবার কাপড়ে ময়লা, মাটির দাগ। ওরা নিঃশব্দে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়, কাপড় বদলে নিচে নাস্তার টেবিলে আসে। সুধীরবাবু বসে আছেন। ওনার মুখে একটা হাসি যেন লেগে আছে। তার রাতে ঘুম কেমন হলো? হেসে প্রশ্ন করলেন।
পুনমের হাতে ব্যান্ডেজ দেখে উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলেন, কি হয়েছে? ব্যান্ডেজ কেন? গতকাল তো এটা দেখিনি। শোভন কিছুটা ধাতস্থ হয়ে বলল, কিছু না কাকাবাবু, কাল ওই ঘুরতে যেয়ে একটা বাঁশের কঞ্জিতে ওই ঘষা লেগেছিল, রাতে ব্যান্ডেজ করে দিয়েছি, আমাদের সাথে ফার্স্ট এইড আছে। সুধীরবাবু যেন নিজের মনেই হাসলেন, তারা দিয়ে বললেন, নিন নিন, এই খাবার ঠান্ডা হয়ে যাবে, শুরু করুন। এরপর আরও বললেন, আসলে কি জানেন, ওই ঘরে কোনো ব্যাপার ট্যাপার নাই, পুরাটাই নাটক। আপনাদের নিয়ে ওই ছোটবাবু মানে সালাউদ্দিন একটু মজা করতে চেয়েছে, তাই এই নাটক সাজানো আর কি। এই শুনেন, সালাউদ্দিনের নিজের তো কোনো ভয়ডর নাই, নানান দেশে বিদেশে ঘোরা মানুষ। তা আপনারা ভয় পান নাই তো? এর চেহারা যেন কেমন দেখাচ্ছে। রুহান বলে, না কাকাবাবু, আমরা তো ঘুমিয়ে গিয়েছিলাম। সুধীরবাবু বলেন, তাই হবে, ঘুম না হলে তো এর থেকে বের হওয়া যেত না, ঘুমই তো রক্ষা করে। নিজের মনেই উনি কথা বলতে থাকে। ওরা তিনজনের দিকে পরস্পরের দিকে তাকায়। ওরা জানে এটা নিছক কোনো মজা ছিল না, কিছু একটা ছিল, গভীর রহস্যময় কিছু একটা। এই রহস্য ভেদ করার ক্ষমতা আপাতত তাদের নেই। তিনজনেই যেন পরস্পরের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা সিদ্ধান্ত নেয়। শোভন বলে, একটা ইমার্জেন্সি কাজে আমাদের আজকেই ফিরতে হবে। সুধীরবাবু অবাক হয়ে বলেন, আজকে আপনাদের না আরো থাকার কথা? পুনম বলে, কি করব কাকাবাবু, জরুরি কল এসেছিল তো। সুধীরবাবু বলেন, যান, আর এখানে থেকে কি করবেন? কি আছে এখানে? এখানে কেউ থাকতে চায় না, কেউ না। আমি শুধু কোন মায়ার টানে এখানে আটকে আছি। বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্প কালিন্দির গ্রামে। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।